আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মান দ্বিতীয় বর্ষ অর্থনীতি বিভাগের কোর্স গাণিতিক অর্থনীতি অধ্যায় 6 একমাত্রিক কার্যক্রম বা লিনিয়ার প্রোগ্রামিং সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় একমাত্রিক কার্যক্রমের উপাদান, এলিমেন্টস অফ লিনিয়ার প্রোগ্রামিং, একমাত্রিক কার্যক্রম সমস্যা তৈরিকরণ, ফর্মুলেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অ্যান্ড এর সাথে সম্পৃক্ত বিভিন্ন চলকসমূহ। একমাত্রিক কার্যক্রম সমস্যার সাথে সম্পৃক্ত বিভিন্ন চলকসমূহ নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই আমরা জেনে নিব একমাত্রিক কার্যক্রম বা লিনিয়ার প্রোগ্রামিং কি। রাশিয়ান গণিতবিদ এল.ডি. কান্টরোভিচ সর্বপ্রথম একমাত্রিক কার্যক্রম সমস্যা সম্পর্কে ধারণা প্রদান করেন। এরপরে আমেরিকান গণিতবিদ জর্জ বি. ডানচিক একমাত্রিক কার্যক্রম সম্পর্কে আরও উন্নত ব্যাখ্যা প্রদান করেন। তো লিনিয়ার প্রোগ্রামিং, আমরা সবাই জানি লিনিয়ার শব্দের অর্থ হচ্ছে একমাত্রিক বা রৈখিক, এবং প্রোগ্রামিং শব্দটি দ্বারা নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত সুশৃঙ্খল কোনো কর্মসূচি বা কার্যক্রমকে বোঝানো হয়। সহজ ভাষায় আমরা লিনিয়ার প্রোগ্রামিংকে ব্যাখ্যা করতে পারি অসমতার আকারে একমাত্রিক বাধা শর্ত সাপেক্ষে একমাত্রিক উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন করার উদ্দেশ্যমূলক অপেক্ষককে সর্বোচ্চ বা সর্বনিম্ন করার যে গাণিতিক প্রক্রিয়া তাকে একমাত্রিক কার্যক্রম বলা হয়। অর্থাৎ যে বাধা শর্তগুলো থাকবে সেই বাধা শর্তের সাপেক্ষে উদ্দেশ্যমূলক অপেক্ষকের কাম্য মান বের করার যে গাণিতিক প্রক্রিয়া তাকে বলা হয় একমাত্রিক কার্যক্রম। এখন বাধা শর্তগুলো লিনিয়ার হবে, উদ্দেশ্যমূলক অপেক্ষকও লিনিয়ার হবে, বাধা শর্তগুলো অসমতার আকারে থাকবে। উদ্দেশ্যমূলক অপেক্ষকের কাম্য মান হতে পারে সর্বোচ্চ, হতে পারে সর্বনিম্ন। এখানে উদ্দেশ্যমূলক অপেক্ষকটি হতে পারে মুনাফা অপেক্ষক বা আয় অপেক্ষক বা ব্যয় অপেক্ষক। আমরা এখন জানবো একমাত্রিক কার্যক্রমের বৈশিষ্ট্য বা উপাদান সম্পর্কে। ক্যারেক্টারিস্টিক্স অর কম্পোনেন্টস অফ লিনিয়ার প্রোগ্রামিং। একমাত্রিক কার্যক্রমের উপাদান বা অংশ তিনটি। একটি হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষক বা অবজেক্টিভ ফাংশন, আরেকটি হচ্ছে একমাত্রিক অসমতা বা লিনিয়ার ইনইকুয়ালিটি, এবং 3 নম্বরটি হচ্ছে অঋণাত্মক শর্ত বা নন নেগেটিভ কন্ডিশনস। উদ্দেশ্যমূলক অপেক্ষক বা অবজেক্টিভ ফাংশন একমাত্রিক কার্যক্রমে সমতার আকারে প্রদত্ত যে অপেক্ষকের কাম্য মান বের করা হয় তাকে বলা হয় উদ্দেশ্যমূলক অপেক্ষক। আমরা যে অপেক্ষকের কাম্য মান বের করি তাকেই বলা হবে উদ্দেশ্যমূলক অপেক্ষক। উদ্দেশ্যমূলক অপেক্ষক ব্যবসায়ী বা উৎপাদনকারী বা উদ্যোক্তার উদ্দেশ্য প্রকাশ করে। উদ্দেশ্যমূলক অপেক্ষকটিও অবশ্যই একমাত্রিক বা সরলরৈখিক হবে। দুইটি উদ্দেশ্যমূলক অপেক্ষক দেওয়া আছে উদাহরণে। মুনাফা অপেক্ষক পাই ইকুয়াল 2x1 + 5x2, ব্যয় অপেক্ষক সি ইকুয়াল 20x1 + 20x2। একমাত্রিক অসমতা। উদ্দেশ্যমূলক অপেক্ষকের কাম্যমান নির্ণয় করার জন্য আরোপিত সীমা শর্ত সমূহকে একমাত্রিক অসমতা বলে। অর্থাৎ উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার জন্য যে বাধা শর্তগুলো, যে রৈখিক বাধা শর্তগুলো থাকে তাকে রৈখিক অসমতা বলে। এই বাধা শর্তগুলো সম্পদ বা উপাদানের সীমিত যোগান নির্দেশ করে। এখানে সর্বোচ্চ করণের ক্ষেত্রে কিছু বাধা শর্ত দেওয়া আছে, সর্বনিম্ন করণের ক্ষেত্রে কিছু বাধা শর্ত দেওয়া আছে। সর্বোচ্চ করণের ক্ষেত্রে বাধা শর্তগুলো লেস অর ইকুয়াল আকারে থাকে, সর্বনিম্ন করণের ক্ষেত্রে বাধা শর্তগুলো গ্রেটার অর ইকুয়াল আকারে থাকে। সর্বোচ্চ করণের ক্ষেত্রে ভালোভাবে তোমরা নোটিস করবে, সর্বোচ্চ করণের ক্ষেত্রে বাধা শর্তের ডান দিকে থাকে সম্পদের যোগান, বাম দিকে থাকে সম্পদের চাহিদা। সর্বোচ্চ করণের ক্ষেত্রে সর্বনিম্ন করণের ক্ষেত্রে বাধা শর্তের ডান দিকে গড় দাম এবং বাম দিকে থাকে গড় খরচ। আবারও বলছি, সর্বোচ্চ করণের ক্ষেত্রে বাধা শর্তের ডান দিকে সম্পদের যোগান এবং বাম দিকে সম্পদের চাহিদা। এখানে যোগান বেশি হবে অথবা যোগান এবং চাহিদা সমান হবে। সর্বনিম্ন করণের ক্ষেত্রে বাধা শর্তের ডান দিকে গড় দাম, বাম দিকে গড় খরচ দেয়া থাকে। গড় খরচ এবং গড় দাম হয় ইকুয়াল হবে, না হয় গড় দামের চেয়ে গড় খরচ বেশি হবে সর্বনিম্ন করণের ক্ষেত্রে।
কেন বেশি হবে আমরা পরবর্তীতে ব্যাখ্যায় জানবো ইনশাল্লাহ। সর্বোচ্চকরণের ক্ষেত্রে সম্পদের চাহিদা কখনো তার যোগানের চেয়ে বেশি হবে না, তাই যোগান বেশি হবে অথবা চাহিদা এবং যোগান সমান হবে। অঋণাত্মক কন্ডিশনস বা অঋণাত্মক শর্ত, এখানে আমরা জানি যে উৎপাদনের পরিমাণ কখনোই নেগেটিভ হবে না। আমি যদি উৎপাদন না করি উৎপাদনের পরিমাণ শূন্য হবে, কিন্তু উৎপাদনের পরিমাণ কখনোই নেগেটিভ হবে না। আমি ভোক্তাদেরকে ফ্রি পণ্য দিব না, তাই না? এক্ষেত্রে আমার সর্বোচ্চকরণ সমস্যা হোক বা সর্বনিম্নকরণ সমস্যাই হোক, উভয় ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ পজিটিভ হবে, অঋণাত্মক হবে। এখানে যদি আমি ধরে নিই x1 এবং x2 হচ্ছে আমার উৎপাদনের পরিমাণ, তাহলে অঋণাত্মক শর্ত হবে x1 and x2 is greater or equal 0। এখন আমরা জেনে নেব একমাত্রিক কার্যক্রম সমস্যা সম্পর্কে, সমস্যার গঠন সম্পর্কে। একমাত্রিক কার্যক্রমে সাধারণত আমরা দুই ধরনের সমস্যা দেখতে পাই, একটি হচ্ছে সর্বোচ্চকরণ সমস্যা আর একটি হচ্ছে সর্বনিম্নকরণ সমস্যা। তো একটি উদাহরণের উপর ভিত্তি করে আমরা সর্বোচ্চকরণ সমস্যা এবং পরবর্তীতে সর্বনিম্নকরণ সমস্যা গঠন করব। মনে করা যাক একজন উৎপাদনকারী দুইটি দ্রব্য উৎপাদন করে, একটি হচ্ছে x1 আর একটি x2। x1 দ্রব্যের দাম 5 টাকা এবং x2 দ্রব্যের দাম হচ্ছে 4 টাকা। এই দুটি দ্রব্য উৎপাদন করতে যে তাদের দুটি উপকরণের প্রয়োজন হয়, প্রথম উপকরণ এবং দ্বিতীয় উপকরণ। x1 দ্রব্য উৎপাদন করতে প্রথম উপকরণের প্রয়োজন হয় 2 একক, x2 দ্বিতীয় উপকরণের প্রয়োজন হয় 3 একক। অন্যদিকে x2 দ্রব্য উৎপাদন করতে প্রথম উপকরণ প্রয়োজন হয় 5 একক এবং দ্বিতীয় উপকরণ প্রয়োজন হয় 4 একক। উৎপাদনকারী তার সীমাবদ্ধতা দিয়ে বা তার সবটুকু ক্ষমতা ব্যবহার করে 100 একক প্রথম উপকরণ ক্রয় করতে পারে এবং 120 একক দ্বিতীয় উপকরণ ক্রয় করতে পারে বা যোগান দিতে পারে। তার পক্ষে 100 এককের বেশি প্রথম উপকরণ ক্রয় করা সম্ভব নয়, 120 এককের বেশি দ্বিতীয় উপকরণ ক্রয় করা সম্ভব নয়। এখন উপরিক্ত বিষয়টিকে আমরা যদি সর্বোচ্চকরণ সমস্যার মাধ্যমে সাজাই, তাহলে আমাদের উদ্দেশ্যমূলক অপেক্ষক হবে পাই ইকুয়াল 5x1 প্লাস 4x2। এখানে তোমরা আর ইকুয়ালিও চিন্তা করতে পারো, আয়াপেক্ষক চিন্তা করতে পারো। আমাদের প্রথম উপকরণের বাধা শর্ত হবে 2x1 প্লাস 5x2 লেস অর ইকুয়াল 100। আমি ব্যাখ্যা দিচ্ছি। আমাদের x1 দ্রব্য উৎপাদন করতে প্রথম উপকরণের প্রয়োজন ছিল 2 একক এবং x2 দ্রব্য উৎপাদন করতে প্রথম উপকরণের প্রয়োজন ছিল 5 একক। আর x1 এবং x2 হচ্ছে আমাদের দ্রব্যর পরিমাণ। তাই প্রথম উপকরণের বাধা শর্তের ক্ষেত্রে 2x1 প্লাস 5x2 হবে। আর এখানে 100 কেন হবে? কারণ আমাদের বলা ছিল যে উৎপাদনকারী প্রথম উপকরণ সর্বোচ্চ 100 একক ক্রয় করতে পারবে। আর লেস অর ইকুয়াল কেন হবে? আমরা জানি যে সর্বোচ্চকরণ সমস্যার ক্ষেত্রে ডান দিকে থাকে সম্পদের যোগান। আমি যদি কখনো ডান বাম মিস্টেক করি তোমরা বুঝে নিবে। ডান দিকে থাকবে সম্পদের যোগান এবং বাম দিকে থাকবে সম্পদের চাহিদা। আর সম্পদের যোগান কখনো চাহিদার চেয়ে কম হবে না, যোগানটা বেশি থাকবে। তো যোগান যেহেতু ডান দিকে দেওয়া হয়েছে, তো লেস অর ইকুয়াল আকারে থাকবে বাধা শর্ত। একইভাবে আমরা দ্বিতীয় উপকরণের বাধা শর্ত গঠন করেছি। x1 দ্রব্য উৎপাদন করতে দ্বিতীয় উপকরণের প্রয়োজন ছিল 3 একক এবং x2 দ্রব্য উৎপাদন করতে দ্বিতীয় উপকরণের প্রয়োজন ছিল 4 একক। আর উৎপাদনকারী দ্বিতীয় উপকরণ সর্বোচ্চ 120 একক ক্রয় করতে সক্ষম ছিল। তাহলে দ্বিতীয় উপকরণের বাধা শর্ত হবে 3x1 প্লাস 4x2 ইজ লেস অর ইকুয়াল 120। আর অঋণাত্মক শর্ত অবশ্যই x1 অ্যান্ড x2 ইজ গ্রেটার অর ইকুয়াল 0। এখানে আমরা ধরে নিয়েছি যে x1 এবং x2 হবে উৎপাদনের পরিমাণ। আসলে আমি মাঝে মাঝে খুব দ্রুত স্কিপ করি। আমি তোমাদের মোবাইল ডাটার কথা চিন্তা করি যে এত বেশি মোবাইল ডাটা তো খরচ করা যাবে না, হয়তো বা অনেকের কাছে এটা অ্যাভেলেবেল না। তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। সর্বনিম্নকরণ সমস্যা আমরা গঠন করব। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম উপকরণের জন্য আমাদের খরচ হচ্ছে 100। প্রথম উপকরণ আমরা সর্বোচ্চ প্রয়োগ করতে পারছি 100 একক এবং দ্বিতীয় উপকরণ সর্বোচ্চ প্রয়োগ করতে পারছি 120 একক। আমরা ধরে নিয়েছি যে V1 হচ্ছে প্রথম উপকরণের দাম এবং V2 হচ্ছে দ্বিতীয় উপকরণের দাম। খেয়াল করবে এটা উপকরণের দাম, পণ্যের দাম নয় কিন্তু। হ্যাঁ,
তো এখানে আমার উদ্দেশ্যমূলক অপেক্ষক হবে ব্যয় অপেক্ষক। প্রথম উপকরণের পিছনে আমি যতটুকু ব্যয় করব এবং দ্বিতীয় উপকরণের পিছনে যতটুকু ব্যয় করব তার সমষ্টিতে হবে আমার মোট ব্যয় অপেক্ষক, তাই না? তো এখানে ব্যয় অপেক্ষক C = 100V1 + 100V2। এখানে বাধা শর্ত তৈরি করব আমরা দেখতে পাচ্ছি যে 1 একক X1 পণ্য উৎপাদনের জন্য প্রথম উপকরণ লেগেছিল 2 একক এবং দ্বিতীয় উপকরণ লেগেছিল 3 একক। তাহলে X1 পণ্য উৎপাদন করতে যে আমার কত খরচ হবে? প্রথম উপকরণের প্রয়োজন 2 একক, প্রথম উপকরণের দাম হচ্ছে V1 প্লাস দ্বিতীয় উপকরণ প্রয়োজন 3 একক, দ্বিতীয় উপকরণের দাম হচ্ছে V2। আবার একইভাবে X2 পণ্য উৎপাদনে গড় খরচ হবে 5V1 প্লাস 4V2। X2 পণ্য উৎপাদনে প্রথম উপকরণের প্রয়োজন ছিল 5 একক এবং দ্বিতীয় উপকরণের প্রয়োজন ছিল 4 একক। প্রথম উপকরণের দাম হচ্ছে V1 এবং দ্বিতীয় উপকরণের দাম হচ্ছে V2। তাহলে X2 পণ্য উৎপাদনের গড় খরচ হবে 1 একক X2 পণ্য উৎপাদনে খরচ হবে 5V1 প্লাস 4V2। তো এক্ষেত্রে দেখো সর্বোচ্চকরণ সমস্যার ক্ষেত্রে বাধা শর্তের প্রথমটা ছিল প্রথম উপকরণের বাধা শর্ত, দ্বিতীয়টি ছিল দ্বিতীয় উপকরণের বাধা শর্ত। আর এখানে প্রথম বাধা শর্তটি হবে X1 এর বাধা শর্ত আর দ্বিতীয় বাধা শর্তটি হবে X2 এর বাধা শর্ত। বাধা শর্তের ক্ষেত্রে সর্বনিম্নকরণ সমস্যায় আমরা ব্যবহার করব গ্রেটার অর ইকুয়াল চিহ্ন। সর্বনিম্নকরণ সমস্যার ক্ষেত্রে বাধা শর্তের ডান দিকে থাকবে গড় দাম, বাম দিকে থাকবে গড় খরচ। তো দেখো আমাদের গড় দাম কত ছিল? X1 পণ্যের গড় দাম ছিল 5 টাকা, X2 পণ্যের গড় দাম ছিল 4 টাকা। তো এখানে X1 এর বাধা শর্তের ক্ষেত্রে আমরা গ্রেটার অর ইকুয়াল দিয়ে 5 দিয়েছি এবং X2 পণ্যের বাধা শর্তের ক্ষেত্রে আমরা গ্রেটার অর ইকুয়াল দিয়ে 4 দিয়েছি। এক্ষেত্রে অঋণাত্মক শর্ত অবশ্যই V1 and V2 is greater or equal 0, কারণ এখানে আমি ধরে নিয়েছি যে V1 and V2 হচ্ছে আমার উপকরণের দাম। এই দুটো চলক নিয়ে আমি কাজ করেছি। তো এখানে কিছু ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে যে কেন সর্বোচ্চকরণ সমস্যায় তো ডান দিকে বাধা শর্তের ডান দিকে ছিল যোগান আর বাম দিকে ছিল চাহিদা, তো সর্বনিম্নকরণের ক্ষেত্রে কেন আবার গড় দাম এবং গড় খরচ? তো যখন আমরা সর্বনিম্নকরণ করতে চাই তখন আমাদের মাথায় থাকবে যে আমরা কি সর্বনিম্নকরণ করব? গড় ব্যয় সর্বনিম্ন করব। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে একমাত্রিক কার্যক্রম পদ্ধতিটি অ্যাপ্লিকেবল। পূর্ণ প্রতিযোগিতায় আমরা দেখতে পাই যে স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অধীনে কোনো ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, সমস্যা নেই, কিন্তু দীর্ঘকালে এই অস্বাভাবিক মুনাফা ধরে রাখতে পারে না, কারণ বাজারে আরও অনেকগুলো প্রতিযোগী ফার্মের প্রবেশ ঘটে, ফলে অস্বাভাবিক মুনাফা আস্তে আস্তে দূরীভূত হয়। তোমরা ব্যষ্টিক অর্থনীতিতে এই সমস্যাগুলো পাবে। তো দীর্ঘকালে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে না, আর যখন অস্বাভাবিক মুনাফা ফার্মগুলো অর্জন করে তখন তার গড় দামটা বেশি হয় গড় খরচের চেয়ে, অর্থাৎ যত টাকা খরচ করে উৎপাদন করবে দাম তার চেয়ে বেশি পাবে। আর যদি অস্বাভাবিক মুনাফা না হয়, স্বাভাবিক মুনাফা হয়, তখন তো গড় খরচ আর গড় দাম সমান হবে। 3 টাকা খরচ করে যদি উৎপাদন করা হয় গড় দামও 3 টাকাই পাবে। একটা পেন্সিল উৎপাদন করতে যদি 3 টাকা খরচ হয়, সে ওই পেন্সিল থেকে 3 টাকা দামই পাবে। তো যখন গড় খরচ এবং গড় দাম সমান হবে তখন স্বাভাবিক মুনাফা অর্জন করবে। আর যদি উল্টাটা হয় যে গড় খরচ বেশি গড় দাম কম হয়, তখন ফার্মগুলো লোকসানের সম্মুখীন হবে। 3 টাকা দিয়ে একটি পেন্সিল উৎপাদন করে পেন্সিলের দাম পাচ্ছে 1 টাকা, গড় খরচ বেশি গড় দাম কম, এক্ষেত্রে ফার্মগুলো লোকসানের সম্মুখীন হবে। তো যেহেতু দীর্ঘকালে ফার্মগুলো অস্বাভাবিক মুনাফা অর্জন করে না, তাই গড় দামটা বেশি হবে না গড় খরচের চেয়ে, গড় খরচটাই বেশি হবে, যেহেতু তার অস্বাভাবিক মুনাফা নেই। হয় গড় খরচ এবং গড় দাম সমান হবে, অথবা গড় খরচ গড় দামের চেয়ে বেশি হবে। এই জন্য এখানে গ্রেটার অর ইকুয়াল চিহ্ন ব্যবহার করা হয়েছে। আমরা যেহেতু বাম দিকে দেখাচ্ছি গড় খরচ, তো আর গড় খরচ যেহেতু বেশি হবে গড় দামের চেয়ে,
তো আমাদের চিহ্ন ব্যবহার করতে হবে গ্রেটার অর ইকুয়াল। চেষ্টা করেছি সাধ্যমতো বোঝানোর জন্য। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। এখন আমরা জেনে নিব একমাত্রিক কার্যক্রম সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন চলক সম্পর্কে। প্রথমে জানব প্রকৃত বা সিদ্ধান্ত চলক, রিয়েল অর ডিসিশন ভেরিয়েবলস। উদ্দেশ্যমূলক অপেক্ষকে যেই চলকগুলোর মান বের করার মাধ্যমে আমরা উদ্দেশ্যমূলক অপেক্ষকের কাম্য মান বের করি সেই চলকগুলোকে বলা হয় পছন্দকৃত চলক বা প্রকৃত চলক বা সিদ্ধান্ত চলক। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, z ইকুয়াল 5x1 + 2x2। এটি হচ্ছে আমাদের উদ্দেশ্যমূলক অপেক্ষক। এখানে আমাদের পছন্দ চলক হবে x1 and x2। আমরা জেনে নিব ডামি চলক সম্পর্কে। একমাত্রিক কার্যক্রম সমস্যায় আমরা জানি যে বাধা শর্তগুলো অসমতার আকারে থাকে, হয় লেস অর ইকুয়াল, না হয় গ্রেটার অর ইকুয়াল। এই বাধা শর্তগুলোকে সমতায় আনার জন্য আমাদের কখনো কিছু চলক যোগ করতে হবে, আবার কখনো কিছু চলক বিয়োগ করতে হবে। বাধা শর্তগুলো যদি লেস অর ইকুয়াল থাকে, অর্থাৎ কম থাকে, তাহলে বেশি করে যোগ দিয়ে সমতায় আনতে হবে। আবার গ্রেটার অর ইকুয়াল থাকলে, অর্থাৎ বেশি থাকলে বিয়োগ করে সমতায় আনতে হবে। তো বাধা শর্তগুলোকে সমতায় আনার জন্য আমরা যে চলকগুলো যোগ করি অথবা বিয়োগ করি সেই চলকগুলোকে বলা হয় ডামি চলক অথবা ডামি ভ্যারিয়েবলস। ডামি চলক সাধারণত দুই ধরনের হয়। একটি হচ্ছে ঘাটতি চলক বা আলগা চলক বা স্ল্যাক ভ্যারিয়েবল, আর একটি হচ্ছে উদ্বৃত্ত চলক বা সারপ্লাস ভ্যারিয়েবল। ঘাটতি চলক বা স্ল্যাক ভ্যারিয়েবল একমাত্রিক কার্যক্রমের ক্ষেত্রে বাধা শর্তগুলো যখন লেস অর ইকুয়াল আকারে থাকে তখন যে চলকগুলো যোগ করে আমরা সমতায় নিয়ে আসি সেই চলকগুলোকে বলা হয় স্ল্যাক ভ্যারিয়েবল। স্ল্যাক ভ্যারিয়েবল প্রকাশে আমরা s1, s2, s3 আপ টু sn পর্যন্ত প্রতীক ব্যবহার করি। যতগুলো বাধা শর্ত থাকবে আমরা ততগুলো আলগা চলক বা ঘাটতি চলক যোগ করব। এখানে একটি শর্ত হচ্ছে ঘাটতি চলকগুলো অবশ্যই অঋণাত্মক হবে, অর্থাৎ গ্রেটার অর ইকুয়াল 0 হবে। উদ্বৃত্ত চলক একমাত্রিক কার্যক্রমের সমস্যাগুলো যখন গ্রেটার অর ইকুয়াল আকারে থাকে তখন আমরা একে সমতায় আনার জন্য যে চলকগুলো ব্যবহার করি তাকে বলা হবে উদ্বৃত্ত চলক। অর্থাৎ বাধা শর্তগুলো গ্রেটার অর ইকুয়াল আকারে থাকলে আমরা যে চলকগুলো বিয়োগ করে সমতায় নিয়ে আসি সেসব চলকগুলোকে বলা হবে উদ্বৃত্ত চলক বা সারপ্লাস ভ্যারিয়েবলস। এক্ষেত্রে উদ্বৃত্ত চলক ততটি ব্যবহার করব যতটি বাধা শর্ত থাকবে, আর উদ্বৃত্ত চলকগুলো অবশ্যই পজিটিভ হবে। উদ্বৃত্ত চলকগুলোকে আমরা প্রকাশ করার জন্য v1, v2 আপ টু vn পর্যন্ত প্রতীক অথবা l1, l2 আপ টু ln পর্যন্ত প্রতীক ব্যবহার করে থাকি। আমরা এখন জানব আলগা চলকের অর্থনৈতিক ব্যাখ্যা, ইকোনমিক ইন্টারপ্রিটেশন অফ স্ল্যাক ভ্যারিয়েবল। আমরা তিনটি বাধা শর্ত নিয়েছি এখানে। প্রথমটি হচ্ছে ভূমির বাধা, দ্বিতীয়টি হচ্ছে শ্রমের বাধা, তৃতীয়টি হচ্ছে মূলধনের বাধা। এখানে তিনটি আলগা চলক যোগ করে বাধা শর্তগুলোকে সমতায় এনেছি। তিনটি আলগা চলক প্রথম বাধা শর্তের ক্ষেত্রে ভূমির বাধার ক্ষেত্রে s1 ইকুয়াল যদি 0 হয় তাহলে আমরা বুঝবো যে এখানে আমরা ভূমির সম্পূর্ণ ব্যবহার নিশ্চিত করেছি। যোগান যতটুকু ছিল ততটুকু চাহিদা আর কি। আমরা জানি এখানে ভূমির যোগান হচ্ছে 54 একক আর বাকি বাম পাশেরটুকু হচ্ছে ভূমির চাহিদা। s1 যদি পজিটিভ হয় তাহলে বুঝবো যে ফার্মগুলো তার যোগানকৃত ভূমির সম্পূর্ণ অংশ ব্যবহার করে নাই, যোগানকৃত ভূমির অংশ অব্যবহৃত রয়ে গেছে। দ্বিতীয় বাধা শর্তের ক্ষেত্রে s2 ইকুয়াল যদি 0 হয় তাহলে ফার্মগুলো তার সম্পূর্ণ একক ব্যবহার করেছে। আর s2 যদি পজিটিভ হয় তাহলে কিছু শ্রম অব্যবহৃত রয়েছে। একইভাবে s3 যদি ইকুয়াল 0 হয় তাহলে আমরা বুঝবো যে মূলধন 35 একক সম্পূর্ণটুকুই ব্যবহার করা হয়েছে, এবং s3 যদি 0 হয় তাহলে মূলধনের সম্পূর্ণ অংশ ব্যবহার করা হয়েছে, আর যদি পজিটিভ হয় মূলধনের কিছু অংশ অব্যবহৃত রয়েছে। মূলধনের চাহিদা বেশি হয়ে যাবে পজিটিভ হলে, আর যোগান কম হয়ে যাবে।
তো একসাথে বলতে পারি যে আলগা চলকগুলোর মানগুলো যদি 0 ইকুয়াল হয়, 0 সমান হয়, তাহলে সবগুলো উপকরণের পূর্ণ ব্যবহার নিশ্চিত হয়েছে বলা যাবে। আর যদি এই মানগুলো পজিটিভ হয়, তাহলে উপকরণের সম্পূর্ণ ব্যবহার ফর্মগুলো নিশ্চিত করতে পারেনি, ফর্মগুলো এক্ষেত্রে অদক্ষ বলে বিবেচিত হবে। আমরা জানবো ইনশাআল্লাহ উদ্ধৃত চলকের অর্থনৈতিক ব্যাখ্যা, ইকোনমিক ইন্টারপ্রিটেশন অফ সারপ্লাস ভ্যারিয়েবল। উদ্ধৃত চলকের অর্থনৈতিক ব্যাখ্যা প্রদানের জন্য আমরা 3টি বাধা শর্ত নিয়েছি। প্রথমটি খনিজ উপাদানের বাধা শর্ত, দ্বিতীয়টি প্রোটিনের বাধা শর্ত, তৃতীয়টি ভিটামিনের বাধা শর্ত। 3টি বাধা শর্ত বিয়োগ করেছি, আমরা বিয়োগ করে সমতা রূপান্তর করেছি। বিয়োগ করেছি কারণ বাধা শর্তগুলো গ্রেটার অর ইকুয়াল আকারে আছে, অর্থাৎ এক সাইড বড় এক সাইড ছোটো। তো যেই সাইড বড় বাম সাইড, সেক্ষেত্রে আমরা বিয়োগ করে ডান সাইডের সমান করব। এক্ষেত্রে একটু খেয়াল করবে তোমরা। প্রথম বাধা শর্ত হচ্ছে খনিজ উপাদানের বাধা শর্ত। ভোক্তা গম এবং ডিম X1 এবং X2 এই দুটি দ্রব্য ব্যবহার করে সর্বনিম্ন সে 30 একক খনিজ পেতে চায়। এখন L1 যদি পজিটিভ হয়, তাহলে ব্যক্তি দুটি দ্রব্য ভোগ করে প্রয়োজনীয় খনিজ উপাদান পাবে না। আর L1 যদি 0 হয়, তাহলে সে প্রয়োজনীয় খনিজ উপাদান পাবে। এক্ষেত্রে দেখো, L1 যদি পজিটিভ হয়, ব্যক্তির চাহিদা বেশি থেকে যাবে যোগানের চেয়ে। এখানে আমরা গড় দাম এবং গড় খরচ চিন্তা করব। আবার দ্বিতীয় বাধা শর্তের ক্ষেত্রে দেখো যে প্রোটিনের বাধা শর্ত। এক্ষেত্রে L2 যদি পজিটিভ হয়, তাহলে ভোক্তা প্রয়োজনীয় প্রোটিন পাবে না। আর যদি 0 ইকুয়াল হয়, তাহলে প্রয়োজনীয় প্রোটিন 80 একক পাবে। তৃতীয় বাধা শর্তের ক্ষেত্রে একইভাবে ভিটামিনের বাধা, L3 যদি পজিটিভ হয়, ভোক্তা পূর্ণ ভিটামিন পাবে না, এবং L3 যদি ইকুয়াল 0 হয়, তাহলে ভোক্তা প্রয়োজনীয় ভিটামিন 45 একক পাবে। একে আমরা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো, পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা জানি একমাত্রিক কার্যক্রম প্রযোজ্য হয়। পূর্ণ প্রতিযোগিতা দীর্ঘমেয়াদে ফার্মগুলো শুধুই স্বাভাবিক মুনাফা অর্জন করে। আর এক্ষেত্রে যদি শিল্পে ফার্মের যদি অবাধ প্রবেশ ঘটে, অনেক প্রতিযোগী ফার্মের প্রবেশ ঘটে, ফার্মগুলো লোকসানের সম্মুখীন হয়। এই অবস্থায় ফার্মগুলো টিকে থাকার জন্য কি করে, যে ব্যয়টা সর্বনিম্ন রাখার চেষ্টা করে। ব্যয় সর্বনিম্নকরণের জন্য বাধা শর্তের বাম দিকে পণ্যের গড় ব্যয় এবং ডান দিকে গড় আয় প্রকাশ করে। এই জন্য L যদি পজিটিভ হয়, ফার্মগুলো লোকসানের সম্মুখীন হবে। L পজিটিভ হওয়ার মানে হচ্ছে গড় আয়ের পাল্লা বেশি, গড় খরচের পাল্লা ভারী হবে, অর্থাৎ গড় খরচ বেশি হবে, যেহেতু আমার বাম দিকে গড় খরচ। আর L যদি 0 হয়, তাহলে গড় আয় গড় ব্যয় সমান হবে। এক্ষেত্রে ফার্মগুলো স্বাভাবিক মুনাফা অর্জন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধ্যমতো চেষ্টা করেছি বোঝানোর জন্য। যদি তোমরা বুঝতে না পারো, অবশ্যই কমেন্টসে জানাবে এবং অ্যাক্টিভ থাকবে। ইনশাআল্লাহ আমরা একমাত্রিক কার্যক্রমের উপর রেগুলার ক্লাস আপলোড করব এবং আশা করি তোমরা উপকৃত হবে। আল্লাহ হাফেজ। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।